সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই অঙ্কটির সমাধান করে দেখাবো। এটি ঢাকা বোর্ড 2017 এর 9 নম্বর অঙ্ক হিসেবে একবার এসেছিল। প্রথমে আমরা উদ্দীপকটি ভালো মতো পড়ে নেই, দেখি কি কি তথ্য রয়েছে আমার উদ্দীপকে। চামেলি ট্রেডার্স 2020 সালের সেপ্টেম্বর মাসে ব্যবসা আরম্ভ করে। এরপর উক্ত মাসের বিভিন্ন সময়ে বাকিতে পণ্য ক্রয় করেন যথাক্রমে 50 টাকা দরে 200 একক পণ্য, 60 টাকা দরে 300 একক পণ্য, 70 টাকা দরে 500 একক পণ্য। মাস শেষে 250 একক পণ্য অবিকৃত অবস্থায় রয়ে গেছে। চামেলি ট্রেডার্স কালান্তিক মজুদ পদ্ধতিতে লিফো কস্টিং অনুসরণ করে। এ দিয়ে আমাকে যা করতে বলেছে, প্রতিষ্ঠানের সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করতে বলেছে, মাস শেষে প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে এবং শেষে বলেছে প্রতিষ্ঠানের বইতে ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা এবং সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্নে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, বিকল্প নিয়মে আমি হয়তো বা এটার সমাধান করতে পারবো, বাট আমরা বিকল্প নিয়মে সমাধান না করে আমি যেটা করব, যেহেতু তারা লিফো কস্টিং পদ্ধতি অনুসরণ করে অঙ্কটি করতে বলেছে, আমি লিফো কস্টিংয়ের মাধ্যমে মাল খতিয়ান প্রস্তুত করব। এই খতিয়ানের মাধ্যমে আমি সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করে তোমাকে দেখাবো। এতে আমার হয়তো 2 থেকে 3 মিনিট বেশি সময় যাবে, বাট এটা করার মাধ্যমে আমার খ এবং গ এই দুটো উত্তর খুব দ্রুত আমার করার জন্য সহযোগিতা করবে। যদিও লিফো কস্টিং বলেছে এটাকে মাল খতিয়ান না করেও করা যাবে, তবে সেই পদ্ধতিটা একটু জটিলতা তৈরি করতে পারে তোমার কাছে, তাই আমি মাল খতিয়ান এর ছক এঁকে লিফো কস্টিং অনুসরণ করে এই তথ্যগুলো মাল খতিয়ানে হিসাবভুক্ত করব। তারপরে তোমাকে ক নম্বর প্রশ্ন, খ এবং গ এই তথ্যগুলোর অ্যান্সারগুলো আমি প্রস্তুত করে তোমাকে দেখাবো। তো চলো আমরা প্রথমে ক নম্বর সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করতে গিয়ে লিফো কস্টিংয়ের জন্য আমরা একটা মাল খতিয়ানের ছক অঙ্কন করে নেই। আমি মাল খতিয়ানের ছক অঙ্কন করে ফেলেছি। আমার বিগত অঙ্কগুলোতে আমি যখন মাল খতিয়ানের ছক এঁকেছি, সেগুলোতে কিন্তু আমি এই তথ্যগুলো উপস্থাপন করিনি। তবে তোমাকে প্রত্যেকটা অঙ্কেই এই তথ্যগুলো ছকের উপরে লিখতে হবে। আমি লিখিনি, এর কারণ হচ্ছে আমার একটা পৃষ্ঠার মধ্যে যখন আমি অঙ্কের সমাধানটা করছি, এই তথ্যগুলো লিখতে গেলে আমার পুরো পেজে অঙ্কের সমাধানটি করা সম্ভব হতো না। তাই আমি সমাধানটা সঠিকভাবে করার জন্যই, যেন এক পেজের মধ্যে পুরো অঙ্কটার জায়গা হয়, তার জন্য আমি এই কথাগুলো না লিখে ছকটাকে আরও উপর থেকে অঙ্কন করে দেখিয়েছি। তবে তোমাকে পরীক্ষায় যে অঙ্কগুলো করতে বলবে, সেগুলোর সাইজ একটু ছোট থাকায় তুমি এই তথ্যগুলো এখানে অবশ্যই লিখতে পারবে এবং লিখে সমাধান করতে হবে, নচেত পরীক্ষক তোমার নম্বর কেটে নেবেন। তো আমাদের অঙ্কটা কত সালের, এটা আমরা একটু উদ্দীপক থেকে দেখে নিচ্ছি। 2020 সালের অঙ্ক। প্রথমে 2020 লিখব এখানে। 2020 সালের সেপ্টেম্বর মাসের অঙ্ক। সেপ্টেম্বর। আমি তোমাকে উদ্দীপকটি আরেকবার একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। এখানে বলেছে উক্ত মাসের বিভিন্ন সময়ে বাকিতে পণ্য ক্রয় করেন যথাক্রমে 50 টাকা দরে 200 একক, 60 টাকা দরে 300 একক, 70 টাকা দরে 500 একক পণ্য। কত তারিখে তা বলেনি, বিভিন্ন সময়ে বলেছে, তাই আমি এখন শুধু সেপ্টেম্বর মাসটা লিখেছি। এটা অ্যাকচুয়ালি গণনা হিসেবেও তুমি ধরতে পারো। আমি যে মাল খতিয়ানের ছকটি এঁকেছি, এটা গণনা হিসেবেও ধরতে পারো, অথবা সরাসরি সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের জন্য, এই সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয়ের জন্যও সমাধান ধরতে পারো। তবে তারিখ না থাকায় আমি শুধু সেপ্টেম্বর লিখছি। আমি তারিখের কলামটি ফাঁকাই রাখবো। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্রয় করেছে, আমি সেই ক্রয়গুলো একটা একটা করে বসাচ্ছি। প্রথমে 200 একক পণ্য কিনেছে 50 টাকা দরে, ক্রয়।
200 একক 50 টাকা দরে হয় 10,000 টাকা। তাহলে এটাকে আমি কোথায় বসাবো? শেষ মজুদ বা উদ্বৃত্ত ঘরে দেখাবো। 250 10,000। প্রত্যেকটি ঘটনা লেখার পর আমাকে এভাবে দাগ টেনে ছকটিকে ক্লোজ করে দিতে হবে। আমি এখন ক্লোজ করে দিচ্ছি। প্রতিটি ঘটনা লেখার পরে আমাকে এই কাজটি করতে হবে। এরপর আবারও ক্রয় করেছে, এটা ভিন্ন সময় করেছে, আমি ডেট জানি না, তাই আমি আবারও লিখব ক্রয়। দ্বিতীয়বার ক্রয় করেছে 300 একক 60 টাকা করে। ৳18,000 টাকা। তাহলে আগে ছিল 250 10,000 আর এখন কিনলাম 360 টাকা করে 18,000। বসানো শেষ। এবার আমি ছকটাকে ক্লোজ করে দিচ্ছি। পরবর্তীতে আবার বলেছে ক্রয়। ওখানে বলেছে 500 একক 70 টাকা করে। এটার ভ্যালু হচ্ছে 35,000 টাকা। তাহলে আমার আগে ছিল 250 টাকা করে 10,000 টাকার পণ্য। তারপরে আমি কিনেছিলাম 300 একক পণ্য 60 টাকা করে 18,000 টাকার পণ্য। আর এখন কিনলাম 500 একক পণ্য 70 টাকা দরে 35,000 টাকার পণ্য। এই 3 ধরনের পণ্য আমি কিনেছি এ পর্যন্ত। তো তৃতীয় ঘটনার কাজ শেষ। এবার আমি ছকটা কীভাবে বন্ধ করে দিব। এখন বলেছে বিক্রয়ের কথা। এখন আমি বিক্রয়ের ঘটনাটি লিপিবদ্ধ করব। এটারও তারিখ আমি জানি না। এখন বুঝবো কীভাবে বিক্রয়। তুমি একটু লক্ষ্য করো, প্রশ্নটি আরেকবার একটু লক্ষ্য করো। মাস শেষে 250 একক পণ্য অবিকৃত অবস্থায় রয়ে গেছে। আমি যা কিনেছি তা থেকে 250 একক পণ্য যদি রয়ে যায় তাহলে বাকিটা আমি বিক্রি করেছি। তাহলে আমি কিনেছি কতটুকু দেখো তো, 200 300 500 500 500 1000। 1000 থেকে যদি আমি 250 বিক্রি করে দেই তাহলে আমার বিক্রি হয় 750 একক। তাহলে 750 একক পণ্য আমরা বিক্রি করেছি। এখন পদ্ধতির নাম যেহেতু লিফো কস্টিং, তাই আমি 750কে লিফো কস্টিং অনুসরণ করে লাস্টের পণ্য আগে বিক্রি করব। 750 হতে গেলে আমার দেখো এখানে 500 একক পণ্য রয়েছে, এটা আগে বিক্রি করব 500। টোটাল 250 রয়ে গেছে। 1000 এককের মধ্যে 250 যদি রয়ে যায় আমার 750 বিক্রি হয়। তাহলে এখান থেকে বিক্রি করেছি 500 500 পুরোটাই, আর এখান থেকে বিক্রি করব 250। তাহলে এখানে 200 কিন্তু রয়েই যায়। এই 200 কিন্তু রয়েই যায় 50 টাকা রেটে। 10,000 টাকার পণ্য অক্ষত অবস্থায় রয়ে যায়। এই 500 একক পণ্য লিফো কস্টিং হতে লাস্টের একক থেকে আগে বিক্রি করেছি 570 টাকা দরে 35,000 টাকা। আর এখানে 300 একক থেকে 250 একক বিক্রি করেছি। 300 এককের দাম ছিল 60 টাকা করে। এখানে রয়ে যাবে আমার 50 একক পণ্য, এটাও 7 টাকা করেই। তাহলে এখন টাকা কত রইল আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এখানে 3,000 টাকা রবে, আর এখানে 250কে 60 দিয়ে গুণ করলে হবে 15,000 টাকা। এভাবেই আমার কাজটা শেষ হবে। এবং এই ঘটনাটা ঘটেছিল বিক্রয়ে, তাই আমরা এখানে বিক্রয় লিখছি। এই যে 750 বিক্রি করেছি লিফো কস্টিং ব্যবহার করে। এবার আমি এই দাগ দেওয়ার পর নিচে আরেকটা দাগ দিয়ে অঙ্কটাকে ক্লোজ করে দিব। টোটালি আমি ক্লোজ করে দিব। এখন আমি দেখাবো সমাপনী কতটুকু রইল। এখানে আমি লিখব সমাপনী। রয়ে গেছে কতটুকু দেখো,
200 আর 50, 250, আর এখানে হচ্ছে 13,000 টাকা। আমার ক নম্বর প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে যে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। এই যে আমি নির্ণয় করলাম সমাপনী মজুত পণ্য 250 একক 13,000 টাকা। এতে আমার ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। আমি এটা বিকল্প নিয়মে করতে পারতাম, তবে আমি এভাবে করেছি অবশ্যই বিশেষ কিছু কারণ আছে। কারণ এই ছকটা দেখে আমি আমার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধানগুলো খুব সহজেই আমি এখন করতে পারবো। চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাই, যেখানে আমার কাছে চেয়েছে দেখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুটো প্রশ্নের উত্তর বের করার জন্য আমি এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সমাধানের ছকে চলে যাচ্ছি। খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমার ছক সম্পূর্ণরূপে প্রস্তুত। বিক্রয়যোগ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় আমি এই ছকের মধ্যে প্রস্তুত করে দেখাবো। প্রথমে আমি লিখব, সূত্রটাকে আমি প্রয়োগ করে দেখাবো, তথ্যগুলো থাকলে লিখব, না থাকলে আমি লিখব না। তো তুমি একটু লক্ষ্য করো, আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়। এই যোগ করলে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হবে। সেখান থেকে যদি আমি সমাপনী মজুত পণ্যের মূল্য বাদ দেই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তো প্রথমে আমি লিখব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। এই অঙ্কে আমার প্রারম্ভিক মজুদের কোনো ভ্যালু ছিল না, এটা না লিখলেও হতো। তারপর আমি চার্ট বা সূত্রটাকে সঠিক প্রয়োগ দেখানোর জন্যই আমি নামটা লিখেছি, ছিল না তাই ড্যাশ দিলাম। এরপরে লিখব আমি ক্রয় যোগ ক্রয়। আমি 3 বার ক্রয় করেছিলাম, 3টা ক্রয় আমরা এখানে দেখাবো। প্রথমে 200 একক ছিল 50 টাকা করে, 10,000 টাকা। তারপরে আবার কিনেছিলাম, আবারও লিখব ক্রয়, ওটা ছিল 300 একক, 60 টাকা করে, 18,000 টাকা। আবারও কিনেছিলাম আমি পণ্য, ওটা কিনেছিলাম 500 একক, 70 টাকা করে, 35,000 টাকা। এই 3টা প্রারম্ভিক মজুদ যদি থাকতো সে তার সাথে মোট ক্রয়গুলো আমরা যোগ করতাম। যোগ করার পর হতো আমার যোগফল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যোগ করে দেখতে পাচ্ছি আমার হচ্ছে 63,000 টাকা। এটার নাম লিখব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে আমি এখন বাদ দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কোথায় পাবো? লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে মাল খতিয়ান করেছিলাম। এই যে মাল খতিয়ানে দেখো তো আমার সমাপনী মজুত কত ছিল? 250 একক 13,000 টাকা ছিল। 250 একক, এখানে ছিল 20 টাকা রেটে 50 একক, 200 একক পণ্য 50 টাকা রেটে, 50 একক পণ্য 60 টাকা রেটে, 10,000 আর 3,000 13,000। কিছুক্ষণ আগে আমি মাল খতিয়ান করেছিলাম যখন, তখন এটা বের হয়েছিল। তাহলে 13,000 টাকা আমি এখন লিখব সমাপনী মজুদ হিসেবে, এবং এই কাজগুলো আমি এখানে দেখিয়ে দিব। তাহলে সমাপনী মজুদ পণ্যে প্রথমে আমরা দেখাবো 200 × 50। আমি একটা কাজ করি, এই টাকাটা এখানে না লিখে যদি আমি এখানে লিখি তাহলে আমার উত্তরটা আরও তথ্যবহুল হবে। আমি টাকাটা কেটে আমি এখানে লিখছি। আমি কেটে যোগফলটিকে দ্বিতীয় কলামে নিয়ে গেছি।
কেন নিয়ে গেছি একটু পরেই তুমি বুঝবে। এখন এই যে 200কে 50 দিয়ে গুণ করলে আমার হবে 10,000 টাকা, এখানে লিখব আমি। এবং আরও কিছু পণ্য ছিল, সেটা হচ্ছে 50 একক 60 টাকা করে, 3,000 টাকা। এই দুটো যোগফল একত্রে করতে হবে। এখন 13,000 টাকা, এই 13,000 টাকা এখানে আমি বাদ দিব। বাদ দিলে পরে আমার থাকবে 50,000 টাকা। এই 50,000 টাকা আমি এখানে লিখব। এরপরে যোগফলটির নিচে 2 দাগ দিয়ে হিসাবের ছকটিকে সম্পূর্ণরূপে ক্লোজ করে দিব। এভাবে আমি ক্লোজ করে দেব ছকটিকে। শেষ হয়ে গেল আমার কাজ। এবার আমি রেজাল্ট লিখব। 63,000 থেকে 13,000 গেলে আমার থাকবে 50,000। এখানে লিখব 50,000। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমে আমি 63,000 কিন্তু এখানে লিখেছিলাম, এখন পরে কেটে আবার এখানে লিখেছি। এই কারণ ছিল এখানে সমাপনীর দুটো অ্যামাউন্ট মিলিয়ে 13,000 হয়েছে, তাই প্রথম ঘরে লেখার জন্যই আমি আসলে 63,000কে কেটে দ্বিতীয় ঘরে নিয়ে গেছি এবং এই 13,000-এর যোগফলটা দ্বিতীয় ঘরে নিয়ে বাদ দিয়ে এই কাজটি সুন্দর প্রেজেন্টেশনের জন্যই মূলত আমি এই কাজটি করেছি। এখন এই 50,000 টাকার নাম আমি দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। শেষ হয়ে গেল আমার খ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করছি তুমি মনোযোগ দিয়ে দেখে সমাধানটি বুঝেছ। এবার আমি যাব আমার শেষ প্রশ্নের সমাধান, যেখানে বলেছে ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা এবং সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা প্রস্তুত করতে। চলো আমরা জাবেদার ছকে চলে যাই। জাবেদা প্রস্তুতের জন্য আমার ছক প্রস্তুত হয়ে গেছে। আমি প্রথমে সাল এবং মাস লিখে নিব। অঙ্কটি ছিল 2020 সালের, তাই এখানে 2020 লিখব আগে। 2020 আর মাস ছিল সেপ্টেম্বর। তারিখ আমাদের জানা নেই, তাই আমরা তারিখটা লিখছি না। প্রথমে আমরা ক্রয়ের জাবেদা দিব। তার আগে আমরা আরও একবার একটু উদ্দীপকের চোখ বুলাবো। লক্ষ্য করো, উদ্দীপকটি একটু দেখো কি বলেছে। চামেলি ট্রেডার্স 2020 সালের সেপ্টেম্বর মাসে ব্যবসা শুরু করে, এরপর উক্ত মাসে বিভিন্ন সময়ে বাকিতে পণ্য ক্রয় করেন। এই যে বাকিতে পণ্য ক্রয় করেছে, 3 বার আমরা পণ্য ক্রয়ের তথ্য পেয়েছি। বাকিতে হওয়ার কারণে আমার জাবেদায় কিন্তু পাওনাদার বা প্রদেয় নামক হিসাবটিকে অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য আমি তোমাকে আসলে উদ্দীপকটি দেখালাম। তো প্রথমে আমরা লিখব ক্রয় হিসাব। ডেবিট পাওনাদার অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। ব্যাখ্যা লিখব বাকিতে পণ্য ক্রয় করা হলো। বাকিতে পণ্য ক্রয় করা হলো। প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসে এভাবে 3 বার পণ্য কিনেছে। তাহলে আমাকে এই জাবেদাটি পরপর 3 বার লিখতে হবে। আমি 3টি ছক এঁকে রেখেছি। আমি 3টি ছকে জাবেদাটি করে তারপরে তোমাকে দেখাচ্ছি টাকা কিভাবে লিখব। আমি তোমাকে এখন জাবেদাটি সমাধান করে তারপরে তোমাকে ক্যামেরায় দেখাচ্ছি। প্রতিষ্ঠান 3 বার পণ্য কিনেছিল, আমি 3টি জাবেদাই এখানে লিখে নিয়েছি। এখন টাকা লেখার পালা। আমরা একটু মাল খতিয়ানের দিকে তাকাবো। আমি অঙ্কের শুরুতেই বলেছিলাম মাল খতিয়ানটি কেন করছি, অনেক অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই মূলত আমরা এই কাজটি করছি। দেখো এখানে আমার ক্রয়ের তথ্যে দেওয়া ছিল 200 করে 50 টাকা দরে 200 একক 10,000 টাকা, 300 একক 60 টাকা করে 18,000 টাকা, 500 একক 70 টাকা করে 35,000 টাকা। এই তথ্যটি আমি এখান থেকে দেখে লিখে ফেলবো জাবেদায়।
এই যে 10,000, 18,000, 35,000, এই ছকটা আমি এই কারণেই করেছি, আমার যেখানে যেখানে প্রয়োজন এখান থেকে তথ্য নিয়ে আমি কাজগুলোকে ব্যবহার করতে পারবো, যে কাজে আমার যে তথ্য প্রয়োজন। তো প্রথমে আমার 10,000 ছিল, প্রথম ক্রয়ের 10,000 টাকা লিখবো আমি এখানে, ক্রেডিটও হবে 10,000। দ্বিতীয় ক্রয় হয়েছিল 18,000 টাকার পণ্য ক্রয়, এটা দ্বিতীয় জাবেদায় লিখব। এবং শেষ ঘটনায়, ক্রয়ের তৃতীয় ঘটনায় 35,000 টাকা ছিল, এখানে আমরা 35,000 টাকা লিখব। এবার আমি যোগ করে দেখব। জাবেদে আসলে যোগফল না লিখলেও কোনো সমস্যা নেই, তারপরেও আমি যোগফলটি লিখে এখানে দেখাবো। অঙ্কের শেষে এখানে যোগফলটি দেখিয়ে দিব কত টাকার যোগফল হয়েছে। জাবেদার যোগফল হচ্ছে 63,000। ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা আমার সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এই 3টি জাবেদাই আমার ক্রয় ছিল, 3টি ক্রয়ের জাবেদার আমি 3বার লিখে নিয়েছি। তারিখ না জানার কারণে আমি তারিখ লিখিনি, কারণ উদ্দীপকে কোনো তারিখ ছিল না। এখন আমি যাব সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা। এই যে এটারও ছক আমার প্রস্তুত রয়েছে, আমি এখন এখানে সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদাটি প্রস্তুত করে তোমাদেরকে দেখাচ্ছি। সমাপনী মজুদ পণ্যের জাবেদা লিখতে গেলে আমাকে হিসাবকালের অথবা মাসের শেষ দিনে এটাকে প্রস্তুত করতে হবে। আমি সেপ্টেম্বর মাসের শেষ দিন, অর্থাৎ সেপ্টেম্বরের যেদিন শেষ দিন, সেই দিনে আমি সমাপনী মজুদের জাবেদাটি প্রস্তুত করে দেখাবো। তোমরা একটু মাল খতিয়ানটি লক্ষ্য করো। আমি যে মাল খতিয়ানটি করেছিলাম, দেখো সমাপনী মজুদ ছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখ। কত একক ছিল দেখো তো, 250 একক, 13,000 টাকা ছিল। এটিই আমরা এখন, এই 250, 13,000 টাকা, এটিই আমরা লিখব এখন। (2020) সেপ্টেম্বর 30। সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব। সমাপনী মজুদ পণ্য হিসেবে সমন্বয় করা হলো। সমাপনী মজুদ পণ্য হিসাবের বইতে সমন্বয় করা হলো। সমন্বয় জাবেদার ব্যাখ্যাটা এভাবেই লিখতে হয়। টাকা কত ছিল? আমরা মাল খতিয়ানে দেখেছিলাম 250 একক, 13,000 টাকা ছিল। আমরা এখানে 13,000 টাকা লিখব। এই হচ্ছে কাজ। এখানে একটি বিষয়, তোমাকে গুরুত্বপূর্ণ বিষয় একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি, তুমি একটু লক্ষ্য করো। আবার উদ্দীপকটি লক্ষ্য করো। এই যে আমার উদ্দীপকটি ছিল এরকম, দেখো উদ্দীপকে বলেছিল চামেলি ট্রেডার্স কালান্তিক মজুদ পদ্ধতিতে লিফো কস্টিং অনুসরণ করে। এই যে কালান্তিক বলেছে, এই কালান্তিক মজুদ পণ্য সংরক্ষণ করার একটি পদ্ধতি, আরেকটি পদ্ধতি রয়েছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ বলাতে আমার এই যে জাবেদাটি আমি করেছি, এখানে দেখো ভালো করে লক্ষ্য করি, কালান্তিক মজুদ বলাতে আমি এই যে সমাপনী মজুদ পণ্যে বিক্রিত পণ্যের ব্যয় লিখেছি ক্রেডিট। যদি এটাকে বলতো নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, তাহলে কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয় না লিখে আমরা লিখতাম ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী ডেবিট পাশেই থাকতো, তবে কালান্তিক মজুদ এই কথাটি না বলে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি যদি বলতো, তাহলে আমরা এখানে বিক্রিত পণ্যের জায়গায় ক্রয় হিসাব লিখতাম।
এই জন্যই তারা কালান্তিক বলেছে, তাই আমি বিক্রিত পণ্যের ব্যয় লিখেছি। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বললে আমরা এখানে ক্রয় হিসাব লিখতাম। তো আমার সমন্বয় সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদারি প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাকে আরও একটি জিনিস একটু, যদিও আমার অঙ্কের সম্পূর্ণ সমাধান শেষ হয়ে গেছে, তারপরেও তোমাকে আমি আরেকটি বিষয় একটু লক্ষ্য করাচ্ছি। খ নম্বর প্রশ্নের সমাধানটি তুমি একটু লক্ষ্য করো। এই যে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি এখানে করেছিলাম, বিক্রয়যোগ্য আর বিক্রিত পণ্যের ব্যয়। এই যে এখানে মূল্যের ভ্যালুগুলো লিখেছি, 200 একক, 50 টাকা, 300 একক, এই যে এই টাকাগুলো লিখেছি, এগুলো কিন্তু দেখো আমার এই যে মাল খতিয়ানে প্রস্তুত করা হয়েছে। এই যে দেখো এখানে এই কাজগুলো আমি এখান থেকে দেখেই কিন্তু এই যে লিফো কস্টিংয়ে আমরা মাল খতিয়ান করেছি। এখান থেকে দেখে কিন্তু ওই যে 10,000, 18,000, 35,000 এই তথ্যগুলো আমরা এখানে লিখেছি। ইভেন এই যে সমাপনী মজুদ পণ্য, এটাও আমরা মাল খতিয়ান থেকে দেখেই বসিয়ে দিয়েছি। 50,000 টাকা যে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে। তো এভাবেই আমাকে আজকের এই পদ্ধতির সমাধানটি করে দেখাতে হবে। আশা করি তুমি মনোযোগ দিয়ে আমার বিগত ক্লাসগুলো সবগুলো দেখে বোঝার চেষ্টা করেছো। আমার বিশ্বাস তুমি যদি আমার প্রত্যেকটি ক্লাস, এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রত্যেকটি ক্লাস, শুধু এই যে অধ্যায় নয়, যে কোনো অধ্যায়ের আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পার্ট 1-এর পরে পার্ট 2, পার্ট 2-এর পরে পার্ট 3, এভাবে ধাপে ধাপে সিরিজ আকারে অঙ্কের সমাধানগুলো দেখো এবং খাতা কলমে নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার ওই অধ্যায় সম্পর্কে 100% ধারণা তৈরি হবে এবং তুমি গাণিতিক সমস্যার সমাধান অনায়াসেই করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো তুমি চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।